লিওনেল মেসির কান্নাটা খেয়াল করেছিলেন? আলজেরিয়ার সঙ্গে ম্যাচটা জিতেছেন, কিন্তু প্রথম গোলের পর মেসির উদযাপনের সঙ্গে তার চোখের পানি কি আপনাদের চোখে পড়েছিল? লিওনেল মেসির কান্না বোধহয় সবচেয়ে বিখ্যাত হচ্ছে, মানে আমার চোখে ভাসে যেটা 2014 সালের ফাইনালের পর মেসির কান্না। এরপর তার কান্নার সঙ্গে আমাদের খুব পরিচয় হয়ে গিয়েছে। কোপা আমেরিকায় কেঁদেছেন, পরের বিশ্বকাপে কেঁদেছেন, এবং 2022 বিশ্বকাপ জিতেও কেঁদেছেন আনন্দে। অবসরের ঘোষণা দিয়ে কেঁদেছেন, অবসর থেকে ফিরেছেন, আমরা কেঁদেছি, কাঁদিয়েছেন পুরো বিশ্বকে। কালকের কান্নাটা অবশ্য একটু ডিফারেন্ট ছিল, এবং শুধুমাত্র তিনি যেরকম কেঁদেছেন ম্যাচের শুরুতে প্রথম গোল করার পর, ম্যাচ শেষে তার হ্যাট্রিক হওয়ার পর কেঁদেছেন কোচ স্কালোনি। ইমোশনাল, অফকোর্স তারা সবাই, আমরা সবাই ইমোশনাল ফুল। আর্জেন্টিনা এবং লিওনেল মেসির ক্ষেত্রে আমরা খুবই খুবই ইমোশনাল হয়ে যাই। কিন্তু লিওনেল মেসি ঠিক কেন কাঁদলেন কালকে প্রথম গোল করার পর, সেটা তিনি ম্যাচ শেষে পরিষ্কার করেছেন। সেটা বলবো তার আগে, এই লিওনেল মেসিকে নিয়ে সবাই তো সব কথা বলে ফেলেছে, সব আমাদের জানা হয়ে গেছে। মানে আমি ভাবছিলাম যে বোধহয় মেসিকে নিয়ে আর বলার কিছু নেই। সিরিয়াসলি, বিইং আ মেসি অ্যান আর্জেন্টাইন ফ্যান, স্টিল আই ডাউট, মানে আমার একটা সন্দেহ ছিল যে আচ্ছা লিওনেল মেসি আর কি করবেন, আর কি দেবেন তিনি। হ্যাঁ, বিশ্বকাপ ধরে রাখার একটা চ্যালেঞ্জ আছে, বাট আই ডোন্ট ফিল যে ওই প্রেশারটা 2022 সালে যে 36 বছরের প্রেশার, সেটা এখন আমাদের মাথার উপর আর নাই। এবং আমি বিশ্বাস করি এটা আর্জেন্টিনা বা মেসির উপরও নাই। হ্যাঁ, বিশ্বকাপ ধরে রাখতে পারলে দারুণ ব্যাপার, কিন্তু ভাই এই ঘটনাই ঘটছে সবশেষ 1962 সালে, আজ থেকে 64 বছর আগে। মাত্র দুইটা কান্ট্রি রেকর্ড করেছে, ইতালি এবং ব্রাজিল। সেখানে হলে তো ভালো, না হলে তো এটা তো এমন না যে দুনিয়া অশুদ্ধ হয়ে যাবে, আমাদেরকে দিকে আবার ট্রল করে আসবে, এ খেলা পারে না, বিশ্বকাপ জেতা না, জীবনে দেখে নাই। সো ফরগেট, আমি আসলে এটা নিয়ে এতটা প্রেশারে ছিলাম না, নাইও। কিন্তু লিওনেল মেসি ইজ ফুল অফ সারপ্রাইজেস। মানে আপনি যখনই ভাববেন যে শেষ, আমাদের ভোকাবুলারি শেষ হয়ে গেছে লিওনেল মেসিকে নিয়ে, তার সমস্ত কিছু করা হয়ে গেছে, তিনি কেন বিশ্বকাপ খেলছেন? 2022 সালে বিশ্বকাপ জিতেছেন, তার জীবনের সব কিছু অর্জন হয়ে গেছে, কেন তিনি রিটায়ারমেন্টে না গিয়ে খেলাটা কন্টিনিউ করলেন? লিওনেল মেসির কি সেই আগের অরা এখনো আছে? তিনি তো এখন চ্যাম্পিয়ন্স লিগে খেলেন না, তিনি কি পারবেন তার সেই আগের ম্যাজিকগুলো দেখাতে মাঠে? তিনি কি 90 মিনিটস খেলবেন? তার তো ইনজুরি গেল রিসেন্টলি, হ্যামস্ট্রিং এর চোট ছিল। এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো লিওনেল মেসির দিকে ধেয়ে এসেছে বিশ্বকাপের আগে। আমরা নিজেরা সন্দেহ প্রকাশ করেছি, সমালোচকরা তো করেছেনই, কিন্তু এই সমস্ত প্রশ্ন উড়িয়ে দিয়েছেন লিওনেল মেসি ম্যাচের ফার্স্ট হাফে, ইনফ্যাক্ট প্রথম 45 মিনিট। এরপর তো লিওনেল মেসি গত ম্যাচে, মানে আলজেরিয়ার সঙ্গে যা করেছেন, পুরোটাই ইতিহাস। প্রথম ফুটবলার হিসেবে ষষ্ঠ বিশ্বকাপ খেলা, এটা তো ইতিহাস অবভিয়াসলি, যেটা অচর হতে পারতো প্রথম দিন ম্যাচে তিনি থাকলে। মেক্সিকোর গোলরক্ষক হয়নি, আজকে রোনালদোর হয়তো হয়ে যাবে, দ্যাটস ফর শিওর। কিন্তু লিওনেল মেসি যে, মানে একটা সময় আমরা যখন বিশ্বকাপ খেলা থেকে শুরু করেছি, 15 গোল ওয়াজ লাইক আমাদের কাছে একটা বাইবেলের মতো ছিল। এইটা বোধহয় আনটাচেবল, যেটা মিরোস্লাভ ক্লোসা পরে এসে টাচ করে টপকে গেলেন 16টা। এখন বিশ্বকাপের ফরম্যাট বড় হয়েছে, ম্যাচ সংখ্যা বেড়েছে, ফলে এখনও ভাবা ছিল হবে, কিন্তু সেটা যে লিওনেল মেসি করে ফেলবেন, এবং সেটা যে প্রথম ম্যাচেই 13 গোল নিয়ে খেলতে নেমেছিলেন, 16 গোলে চলে গেছেন, তার ক্যারিয়ারের ফার্স্ট হ্যাট্রিক। মানে লিওনেল মেসিকে আমি বললাম না যে আসলে আমরা যখন ভাবি যে বোধহয় সব শেষ, তিনি আসলে তখনও এমন কিছু করেন যেটা তার হয়তো করা হয়নি। বিশ্বকাপে তার কোনো হ্যাট্রিক ছিল না। যেদিন তার বিশ্বকাপে অভিষেক হয়েছিল, এই 20 তারিখে 2006 সালে, সেই ম্যাচে তিনি ইয়াংগেস্ট প্লেয়ার হিসেবে গোল করেছিলেন। আজকে যখন হ্যাট্রিক করলেন, আর্জেন্টিনার ওল্ডেস্ট প্লেয়ার হিসেবে হ্যাট্রিক করে মাঠ ছাড়লেন আর্জেন্টিনাকে। সমস্ত প্রশ্নের জবাব তিনি দিয়ে দিয়েছেন, কেন আর্জেন্টিনার এই বিশ্বকাপ হয়ে তিনি খেলছেন, এবং বিশ্বকাপ জেতার জন্য আর্জেন্টিনার তার উপর, আমি ভেবেছিলাম বোধহয় ওই মেসি নির্ভরতা এবার আর থাকবে না। গতবার তো আমরা সব কিছু মেসিকে ঘিরে, আমরা মেসির জন্য খেলছি, মেসির জন্য বিশ্বকাপ জিতবো, একটা বিশ্বকাপ ট্রফি মেসির কাছে যাওয়া উচিত। এইবার ব্যাপারটা আসলে আমি ভেবেছিলাম ইটস মোর অফ আর্জেন্টিনা। এবং স্কালোনি একেবারে মাস্টার স্ট্রোক খেলেছেন। মাস্টার স্ট্রোক খেলেছেন কিভাবে সেটা বলবো, তার আগে এবারে বলি যে এখনো আসলে সবকিছুই আমাদের মেসিকে ঘিরেই। ওই যে ইমোশনাল ফুল আমরা। আচ্ছা, মেসির ব্যাপারে কি মাস্টার স্ট্রোক খেললেন স্কালোনি, আমি খুবই অবাক হয়েছে। আমার প্রেডিকশন ছিল যে লায়নেল মেসি হচ্ছে এক পাশে থাকবেন, রাইট উইংয়ে থাকবেন ফ্রন্টে, আরেক উইংয়ে থাকবেন আলামাদা, মাঝখানে থাকবেন লাউতারো মার্টিনেজ অথবা হুলিয়ান আলভারেজ। এবং আমি আসলে টেনশনে ছিলাম যে স্কালোনি 2022 বিশ্বকাপে যে স্ট্র্যাটেজিতে খেলেছেন, মেসিকে যে ফরমেশনে খেলিয়েছেন, যেভাবে ব্যবহার করেছেন, সেই একইভাবে তিনি এই বিশ্বকাপে নিশ্চয়ই ব্যবহার করবেন না, কিন্তু তিনি কিভাবে ব্যবহার করবেন? কারণ ইন্টার মায়ামিতেও মেসি এই ফরম্যাটেই খেলেন অ্যাজ আ উইঙ্গার, এবং একই সঙ্গে তিনি গোল করানোর কাজটাই মূলত করেন, কখন একটু নিচে নেমে আসেন, রাইট ফ্ল্যাঙ্ক ব্যবহার করে খেলেন। কিন্তু আমরা দেখলাম মেসিকে মোটামুটি একটা ফ্লুইড ফরওয়ার্ড হিসেবে খেলানো হয়েছে, একটা হাইব্রিড পজিশন। তার কিরকম?
একদিকে হচ্ছে তিনি রাইট উইংয়ে ছিলেন এবং একই সাথে সেন্টার ফরওয়ার্ড হিসেবে ব্যবহার করেছেন। কোনো সেন্টার ফরওয়ার্ড কিন্তু ছিল না, অনলি মেসি এবং মার্টিনেজ দুজনই দুই উইংয়ে। ফলে এটাতে আরেকটা বিপত্তি এড়িয়েছেন স্কালোনি। কি আমরা বলছিলাম যে একটাই উইক লিঙ্কস আমাদের, সেটা হচ্ছে অ্যাঙ্গেল ডি মারিয়ার না থাকা। এই উইং প্লেটা কে করবে আর্জেন্টিনার হয়ে? আমি ভাবছিলাম আলমাদাকেই বোধহয় সেখানে ব্যবহার করবেন, কিন্তু স্কালোনি ইজ ব্রিলিয়ান্ট। এমনি তার দুটো কোপা একটা বিশ্বকাপ জেতেননি, তিনি আলমাদাকে নিচে নামালেন, মিডফিল্ড পজিশনে খেলালেন, মেসিকে খেলালেন একদম উইং এবং সেন্টার ফরওয়ার্ড, এবং তাকে ওপেন স্পেস দিয়ে রাখলেন, তুমি তোমার মতো খেলো। এবং মেসি ঠিক সেই কাজটাই করেছেন, পুরো স্পেস ব্যবহার করেছেন। কখনো ডিফেন্সে নেমে আসছেন, মাঝমাঠে তো আসছেনই, এবং গোল করছেন তিনি, আবার করাচ্ছেনও তিনি। সো এইটাই হচ্ছে লিওনেল মেসির এই ওয়ার্ল্ড কাপে। তার মানে আমরা তাকে এই রোলেই দেখবো, সামনে দুজন করেই খেলবে, মানে 4-4-3 বা 4-3-2-1 ফরমেশন থেকেও বেরিয়ে একেবারে 4-4-2 টিপিক্যাল ফরমেশনে গিয়েছেন স্কালোনি। এবং সেই জায়গাটায় তার ফ্রন্ট টু হচ্ছে রেগুলার স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ, এবং 2022 বিশ্বকাপেও যিনি প্লে মেকারের ভূমিকায় ছিলেন, বা ফলস নাইনও হয়তো আপনি বলতে পারেন লিওনেল মেসিকে। ইন্টার মায়ামিতেও যিনি উইঙ্গার প্লে করেন, সেই মেসিকে একেবারে সেন্টার ফরওয়ার্ড এবং রাইট উইং দুটো মিলিয়ে একটা হাইব্রিড পজিশনে তাকে আবিষ্কার করলাম, এবং সেটার ফলাফল এই হ্যাট্রিক লিওনেল মেসির। দুর্দান্ত। আমার মনে হয় যে তার এই স্ট্র্যাটেজিটা ভীষণ কাজে দিয়েছে, কারণ তাকে মার্ক করতে গিয়ে একটু দ্বিধায় থেকেছে আলজেরিয়ার ফুটবলাররা। কেন দ্বিধায় থেকেছে? বিকজ দে থট যে মেসির কাজ তো আসলে গোল করানো, বা তিনি যদি গোল করাতেও যান, মানে তাকে ধরতে ধরতে মেসি বেশিরভাগ সময় দেখেন 3টা গোল আনমার্ক অবস্থায় ছিল। সো মেসিকে আসলে মার্ক করে উঠতে পারেনি বিকজ অফ দ্যাট পজিশন। তার কোনো নির্দিষ্ট পজিশন ছিল না। আগে যেমন রাইট উইং ফিক্স, তার মানে ওইখানেই মেসির সঙ্গে 2-3 জন লেগে থাকছে। এখন মেসি সেন্টারে আসছেন, নিচে নামছেন মাঝখান থেকেই, রাইট উইং থেকে আবার নিচে নামছেন ওই রাইট দিয়েই। ফলে তাকে আসলে ধরাটা খুব ডিফিকাল্ট হয়ে গেছে। ধরুন কারো তো একটা অ্যাসাইনমেন্ট দেওয়া থাকে যে এই রাইট উইংয়ে মেসি থাকবে, সো তুমি হচ্ছে আমার রাইট ব্যাক, তোমার কাজ হচ্ছে মেসিকে ধরে রাখা। কিন্তু এবার আসলে অন্য দলগুলোর স্ট্র্যাটেজি নিয়ে হিমশিম খাবে মেসিকে কিভাবে আটকাবে, এবং সেটা সুযোগ মেসি দারুণভাবে নেবেন। আচ্ছা, আমার আরেকটা প্রেডিকশন ছিল যে মেসির পরবর্তী আর্মব্যান্ড কার কাছে যাবে, সেটা আমরা এই ম্যাচে দেখলাম ওটামেন্ডি, বাট ওটামেন্ডিরও এটা শেষ বিশ্বকাপ প্রবাবলি। সো নেক্সট ফিউচার ক্যাপ্টেন কে নেক্সট জেনারেশনের, সেই জায়গাটায় এনজো ফার্নান্দেজই মানে সবচেয়ে বড় দাবিদার। এবং আমার কাছেও মনে হয়েছে এনজো ফার্নান্দেজ প্রবাবলি এনজোই আসলে ভাবা হবে হয়তো, বা স্কালোনির কল স্টিল বা এফ এর কল। কিন্তু মেসির জায়গায় কে খেলবেন সেটা নিয়ে আমার প্রেডিকশন ছিল নিকো পাস, এবং এক্স্যাক্টলি সেটাই হয়েছে। তাকে যখন উঠিয়ে নেওয়া হলো এবং ওই পজিশনে যখন পাসকে নামানো হলো, এটা যেন ইটস লাইক মনে আছে 2006 বিশ্বকাপে যখন মেসি শুরু হলো, অনেকটা নিকো পাসের যেন সেরকম একটা শুরু করে দিয়ে গেলেন লিওনেল মেসি। 10 নম্বর জার্সিতে খেলেন। মেসির 10 নম্বর জার্সি কে পড়বে? নিকো পাস অবশ্যই বড় দাবিদার হবেন, যদি তিনি নিজেকে সেই প্রমাণটা করতে পারেন যেটা তিনি সিরিয়াতে এখন করছেন, বা রিয়াল মাদ্রিদে যখন তাকে নিয়ে হইচই পড়ে গিয়েছিল। সো নিকো পাসের আমরা দেখলাম যে মেসির জায়গায় তিনি খেলেন, এবং প্রবলেম বিশ্বকাপে সেটাই হতে থাকবে। অ্যাট দ্য সেম টাইম হচ্ছে যে আলভারেজ এবং মার্টিনেসকে আসলে ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হবে মেসির সঙ্গে। এবার আসি মেসির কান্নার বিষয়টা। মেসি কেন কেঁদেছেন? মেসির কাঁদার কারণটা যখন তাকে প্রশ্ন করে, তিনি উত্তর দিয়েছেন, আই ওয়াজ বিট ইমোশনাল, আমি কেঁদেছি, বাট এটা ফুটবল সম্পর্কে কিছু না, আমি বাইরের কিছু বিষয় নিয়ে ডিস্টার্ব ছিলাম, ইমোশনাল ছিলাম, সেই কারণে আমার এটা বাস্ট আউট করেছে। আর বাইরের বিষয়টা কি? আমি যে প্রশ্নগুলো ভিডিওতে রেখেছি, তার ইনজুরি, তিনি কি পারবেন কিনা, এই যে সন্দেহ, এই সমস্ত কিছু, সেটা কি একটা কারণ হতে পারে? আমি জানি না। এটা জাস্ট এই মেসির এই স্টেটমেন্টটা বরং আরো মানুষকে আগ্রহ বাড়িয়ে দিচ্ছে। আসলে মেসি কেন তাহলে কেঁদেছেন? তিনি গোল করে ওই ইমোশনালি হয়ে কাঁদেননি যে আমি রেকর্ড করেছি বা আমার আবারও আর্জেন্টিনা জার্সিতে বিশ্বকাপে গোল করলাম। এটা মেসির নিজের মুখের কথা, কোট আনকোট তিনি বলেছেন, যেটা যে আমি আসলে অন্য ফুটবলের বাইরের কিছু বিষয় নিয়ে ইমোশনাল হয়েছিলাম, সেই জন্যই কেঁদেছি। যে জন্যই কাঁদুক, আমরা ইমোশনাল, আমরা মেসির জন্য কাঁদতেই চাই, এবং বিশ্বকাপ ফাইনাল পর্যন্ত, ট্রফি পর্যন্ত হলে ভালো, না হলেও কোনো অসুবিধা নাই। লিওনেল মেসি আমাদের এই জায়গাটায় অলরেডি জায়গা করে নিয়ে আছে। বাই বাই, টাটা।